বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে তৃতীয় মাত্রার আজকের অতিথি ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ। আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে বা তৃতীয় মাত্রা। মিস্টার আবুল হাসান চৌধুরী, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেল এবং সর্বশেষ যেটি আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প অনেক নাটক শেষে তিনি আসলে ফলাফলটা একার্থে মেনেই নিচ্ছেন শেষ পর্যন্ত। যদিও বলছেন আইনি লড়াইটা তিনি লড়বেন, কিন্তু একার্থে মেনে নিচ্ছেন এই অর্থে যে ট্রানজিশনাল ফেজের যে কাজগুলো আছে সেগুলো করবার জন্য ইতিমধ্যেই তিনি টুইট করে অনুমতি দিয়েছেন, বোঝা যায় প্রচ্ছন্নভাবে। আমি একটু বুঝতে চাই যে এই নির্বাচন থেকে আসলে কি ধরনের শিক্ষা আমরা পেতে পারি বা আমাদের জন্য কোনো শিক্ষা আদৌ আছে কিনা এই নির্বাচন থেকে, সেটা একটু বুঝতে চাই আমি আপনার কাছ থেকে। এবং সব মিলিয়ে আপনি নির্বাচনটি কেমন দেখলেন? আমরা জানি যে গত কয়েক বছর ধরেই পৃথিবী জুড়ে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর একটা উত্থান হচ্ছে। যেহেতু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সময় মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি কি মনে করেন। কাজী ফিরোজ রশিদ যেহেতু একদম পুরো দস্তুর আপাদমস্তক রাজনীতিবিদ, আপনিও তাই, কিন্তু ওনার কাছে আমি একটু পরে যেতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই যে সামগ্রিক বিশ্ব পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের মিলে এবং এই যুক্তরাষ্ট্রের নির্বাচন বাংলাদেশের জন্য কোনো শিক্ষা আছে কিনা সব মিলিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই জিল্লুর ভাই আপনাকে অভিনন্দন। অনেকদিন সাক্ষাৎ না হলে দেখা তো পর্দায় রোজই হয়। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবং আমার জন্য এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমার অত্যন্ত প্রিয় মানুষ, বাংলাদেশের ইতিহাসের সাথে যার নাম একেবারে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু অত্যন্ত একজন স্নেহধন্য ব্যক্তিত্ব। আমরা যখন মাত্র কলেজের প্রান্ত থেকে বেরিয়ে এসে রাস্তায় হাঁটাহাঁটি করছি, তখন তিনি নূরে আলম ভাই, তোফেল ভাইয়ের হাত ধরে একজন প্রতিষ্ঠিত ছাত্র নেতা, এবং সেই ঐতিহাসিক জগন্নাথ কলেজের মিছিলের উপরে অনেক আলোচনা হতে পারে, সেজন্য ইনশাল্লাহ আরো এক সময় করব। আজকে যে কথাটা আপনি জিজ্ঞাসা করেছেন, দেখেন প্যান্ডেমিকের ভয়াবহ পরিস্থিতির ভিতরে এর থেকেও আরো কিছু ভয়াবহ হতে পারে কিনা সেইটা দেখাবার জন্যই বোধহয় আল্লাহ আমাদেরকে এই ট্রাম্পের নির্বাচন পূর্ব এবং নির্বাচন উত্তর এই যে সমস্ত কার্যকলাপ তিনি চালিয়ে যাচ্ছিলেন এর জন্য বোধহয় রেখেছিলেন। আমার একটা আশা ছিল যে আমেরিকার প্রতিষ্ঠানগুলো এমনই শক্তিশালী যে তার নানা রকম ফন্দির পরেও প্রতিষ্ঠান জয় যুক্ত হবে, এবং সেটাই প্রমাণিত হয়েছে। কিন্তু এখানে একটা কথা থাকে, দেখেন তিনি একটা যেটাকে বলে লেম ডাক প্রেসিডেন্ট, ট্রানজিশন তিনি আটকে দিচ্ছিলেন। এটা একটা ভয়াবহ পরিণতির দিকে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছিল, কারণ যে প্যান্ডেমিকের কথা আপনি বলেছেন সেই ভ্যাকসিনের ব্যাপারে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন পদক্ষেপ নিতে পারছিলেন না। তারপরে মাত্র 2 দিন আগে তিনি তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়েছেন সৌদি আরবিয়াতে 3 ঘন্টার জন্য। কোথায় কি আলোচনা, নেতানিয়াহু এসেছেন, এমবিএস সৌদি আরবের সাথে আলাপ করেছেন, 3 ঘন্টার আলোচনার ব্যাপারে আমরা জানি না। তো এই যে লাস্ট মোমেন্টে এরকম একটা বিরাট ফরেন পলিসি ডিসিশন নিবার কি প্রয়োজন হলো, এটার অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে। সবকিছু আমরা কেন কেউই এটা জানে। আমার একটা মনে হয় যে তিনি ইংলিশে একটা কথা আছে, ভেরি ব্যাড লুজার। তিনি হেরে গেল, হারটা তিনি কিছুতেই মানবেন না। তিনি এখনো আইনি লড়াইয়ের কথা বলছেন, কিন্তু মিশিগানের পরে, সার্টিফিকেশনের পরে, এবং এখন সমস্ত দৃষ্টি জর্জিয়ার দিকে, কারণ সিনেটকে কন্ট্রোল করে সেটার অনেক কিছু নির্ভর করবে 5 তারিখে সেই নির্বাচন। এখানে 48 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাইডেন সেই তুলনায় কোনো অভিজ্ঞতা নাই। সেই যে আমেরিকার একটা রীতি, একটা নর্মস, একটা সংস্কৃতি হচ্ছে বাইপার্টিসানিজম, এটা ইংল্যান্ডে নাই, এটা ভারতবর্ষে সেভাবে নাই, এটা আমাদের, আমরা অন্য রকমের ডেমোক্রেসি ফাংশনিং করি। বাইপোলার একটা শুধু ঐতিহাসিক ঘটনা বলবো, 71-এর মুক্তিযুদ্ধ চলার সময় তখনকার জঘন্য নিক্সন এন্ড কিসিঞ্জার অ্যাডমিনিস্ট্রেশন, যদিও তারা অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল, বাইপার্টিসান রিপাবলিকান এবং ডেমোক্রেট একত্রিত হয়েছিল, কারণ বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটা বিশ্বজনীন, এবং সেই স্বপ্ন শান্তির স্বপ্ন ছিল, গণতন্ত্রের স্বপ্ন ছিল, ইনক্লুসিভ স্বপ্ন ছিল। সেইটার প্রতি সম্মান রেখে তারা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি, এরকম হাজারো বাইপার্টিসান নীতি তারা করেছেন।
সেইটার দিকে এগিয়ে যাবার আমি আশা করব বাইডেন পারবেন। তবে এখনো একেবারে খেলা ট্রাম্প ছেড়ে দিয়েছেন বলে মনে হয় না, তবে উনি প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন বলে আমার ধারণা। আমাদের এইরকম জঘন্য দৃষ্টান্ত থেকে শেখার কিছুই নেই। বাংলাদেশ আল্লাহর অশেষ মেহেরবানিতে, দেখেন এটা আমার কথা নয়, কিছুদিন একটা আন্তর্জাতিক আপনার যে একটা গ্লোবালাইজেশন লিস্ট হয়েছে, তার মধ্যে তারা দুইটা দেশের কথা বলেছে সংখ্যাগরিষ্ঠতায়, যেটা মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ, দুইটাই গণতান্ত্রিক, এবং এই গণতন্ত্র রাষ্ট্র কাঠামোয় আমরা আল্লাহর মেহেরবানিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য, দক্ষ এবং দৃঢ় নেতৃত্বে প্রায় 6.6% আপনার প্রবৃদ্ধির হার মেনটেন করেছি। যে অ্যাডমিনিস্ট্রেশনে আসুক না কেন, এবং এখানে আমার বলতেই হবে উইদিন ফুটনোট যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু আপনার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের হঠাৎ করে অন্য কিছু পরিবর্তন বাংলাদেশের দিকে হবে এটা আমি মনে করি না। রোহিঙ্গার ব্যাপারে আরো আমাদের নিশ্চয়ই কূটনীতি জোরালো ভাবে করবেন। আমাদের নেতা এখানে আছেন, ওনারা সংসদে এই ব্যাপারে আলোচনা করবেন যে কিভাবে আরো এই নতুন অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টি আনা যায়। কারণ জো বাইডেন গ্লোবাল, ট্রাম্প ছিলেন আপনার আইসোলেশনিস্ট, তিনি নিজের দেশের ভিতরে নিজেকে নিয়ে চলে গিয়েছেন, প্রোটেকশনিস্ট ছিলেন। সেখানে যদি সত্যিকার অর্থে আন্তর্জাতিক ভাবে এগিয়ে যেতে হয়, তিনি ক্লাইমেট, জলবায়ু নিয়ে বাংলাদেশ অসাধারণ তাদের ক্ষমতা দেখিয়েছে, মিটিগেশনের ব্যাপার বলেন, অ্যাডাপ্টেশনের ব্যাপার বলেন। সেই জন্য আমি আশা করব যে শুধুমাত্র পৃথিবী নয়, বাংলাদেশের দিকেও জো বাইডেন এবং ডেমোক্রেটিক পাওয়ার, আর আমাদের 71 মুক্তিযুদ্ধ চলার সময় সেই কিংবদন্তি এডওয়ার্ড কেনেডি একটা বিরাট ভূমিকা রেখেছেন, সেই দলেরই একজন প্রতিনিধি আজকে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। এবং মনে রাখতে হবে একজন ডেমোক্রেট প্রেসিডেন্টই বাংলাদেশে প্রথম এসেছিলেন, সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময়। আশা করব সেই ধারাবাহিকতায় বাইডেনও আসবেন, কারণ বাংলাদেশ কোন রকমই ছোট দেশ নয়, আমরা বিরাট বিশাল দেশ, 16 কোটির দেশ ছোট হতে পারে না। আমাদের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, ভৌগোলিক আমাদের যে জায়গাটা, তারপরে পার্শ্ববর্তী রোহিঙ্গার যে একটা অস্থিরতা চলছে, এটাকে মোকাবেলার জন্য একটা বিশ্বের দৃষ্টি দরকার। এবং এটার সাথে খুব জোরালো ভাবে আপনার আপনার এই যে জলবায়ু বলেন, ক্লাইমেট চেঞ্জ বলেন। আরেকটা কথা বলেই শেষ করবো, আজকেই দেখলাম বাইডেন ইউরোপের সাথেও আবার করে অন্যরকমের একটা সম্পর্ক পুনর্গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে দেখবো, কিন্তু দেখার ব্যাপারটা হবে যে ট্রাম্প যদি প্রেসিডেন্ট নাও থাকেন, তিনি কিন্তু ছেড়ে দেবেন না। তিনি কংগ্রেসের মাধ্যমে, টুইটার মাধ্যমে, আরেকটা কথা ভুললে চলবে না যে 7 কোটির বেশি লোক তাকে ভোট দিয়েছে, 48% বেশি ভোট পেয়েছে। এগুলো নিয়ে তিনি যে কি করেন এটা বলা মুশকিল। তিনি ওই নর্মস অনুযায়ী কোনো কাজই করবেন না, তিনি একেবারে বিকল্প ধর্মী। শব্দটা মুখে আসলো তাই বলতেই হয়, অসাধারণ একজন গোয়ার গোবিন্দ মানুষ, সকলেই জানেন। মিস্টার কাজী ফিরোজ রশিদ, কোন শিক্ষা কি পৃথিবীর অন্যতম এই শক্তিশালী রাষ্ট্রের এই নির্বাচন, বহুল আলোচিত, বহু নাটক, বহু বিতর্ক, সেখান থেকে বাংলাদেশের মতো দেশের জন্য আসলে কোনো শিক্ষা আছে কি না, একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে হয়? ধন্যবাদ ভাই। এখানে আমাদের খুব ঝানু কূটনীতিবিদ আবুল হাসান চৌধুরী কাউসার ভাই এতক্ষণ আলোচনা করলেন, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা। মার্কিনীদের কূটনীতি কি হতে পারে, কিভাবে নির্বাচনটা হলো, এবং ডোনাল্ড ট্রাম্প কিভাবে পরাজিত হলেন, তারপরও নাটকীয়ভাবে কিভাবে এখন ক্ষমতা হস্তান্তরের একটি পথ করে দিচ্ছেন, এবং একদম শেষ মুহূর্তে নেতাহুর সাথে, সৌদি প্রিন্সের সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দেখা করা কেন করছেন, এটা সারা পৃথিবীতে একটা ধূম্রজাল। এটা এই রহস্য হয়তো আরো কিছুদিন লাগবে উদ্ঘাটন করতে। আমি আপনার কথার জবাব দিতে চাই যে এই নির্বাচনে আমাদের জন্য কোনো শিক্ষা নেই, কারণ মার্কিনীদের নির্বাচন বা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা বাংলাদেশের জন্য কোনো শিক্ষা বহন করবে না। আমরা এই সমস্ত নিয়ে চিন্তা করি না, ভাবনা করি না। কারণ মার্কিনীদের মূল থাকবে তাদের অস্ত্র বাজার সম্প্রসারিত করা, যেখানে তারা অস্ত্র বিক্রি করতে পারবে, যুদ্ধ বাধাই অস্ত্র বিক্রি করবে, এটা তাদের স্বার্থ। আর সারা পৃথিবীতে শান্তির পক্ষের লোক বেশি, অতএব তাদের সবকিছু সবসময় যে ঠিক হবে এটা আমরা মনে করি না। আমাদের বিশেষ করে ভৌগোলিক অবস্থান যেখানে, এই অঞ্চলে, এখানে সবচেয়ে পরাশক্তি হচ্ছে চীন, পাশে ভারত, এর পাশে আমাদের রাশিয়া আছে, অন্য কান্ট্রি আছে। তাদের সবকিছু ডেগিয়ে এসে মার্কিনরা এখানে খুব বড় একটা কিছু ভূমিকা রাখবে এটা আমি মনে করি না। এখন এই গ্লোবাল পলিটিক্সে
যার যার স্বার্থ শেষে দেখে। রোহিঙ্গা ইস্যুতে দেখেন আমাদের বিপক্ষে ভারত ছিল, চীন ছিল, রাশিয়া ছিল। এই দেশগুলো কিন্তু আমাদের বিপক্ষে আগাগোড়া ভোট দিয়েছিল। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিনিধি পার্টি শেষ পর্যন্ত রোহিঙ্গা ইস্যুকে আমাদের সমর্থন দিয়েছে। ভারত কিছু নমনীয় হয়েছে, তারা বুঝে চেষ্টা করতেছে যে তারা বোঝানোর চেষ্টা করে মিয়ানমারকে লোক ফিরিয়ে নিতে। চীন হয়তো একটা কূটনীতি চালাচ্ছে, কিন্তু এটা আমাদের দেখার বিষয়। কারণ যেভাবে আমাদের রোহিঙ্গারা 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা এখানে ঢুকে গেছেন এবং তাদের জন্য কিছু স্থায়ী বসবাসের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের, অর্থাৎ বোঝা যায় যে অদূর ভবিষ্যতে তারা ফিরে যাবে, এর কোনো নজির আমাদের কাছে নেই। এটা আমাদের জন্য একটা দুঃখজনক খুব বড় বার্ডেন। আইপুর কনফারেন্সে সেন্ট পিটারবার্গে লাস্ট যেটা হলো, সাবির হোসেন চৌধুরী যে আইপুর প্রেসিডেন্ট ছিলেন, সেখানে আমরা দেখেছি যে গোটা বিশ্ব যে ভোটাভুটি হলো তাতে আমাদের পক্ষে ভোট বেশি পড়লো। কিন্তু সেখান থেকে ভারত আমাদের ভোট দেয় নাই। ভারতে যারা আছে, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরা আমাদের ভোট দেয় নাই। চীনের সমর্থন যারা ছিল তারা দেয় নাই। কিন্তু মিডল ইস্টের অধিকাংশ ভোট আমরা পেয়েছি, আফ্রিকান কান্ট্রির সব ভোট পেয়েছি, ইউরোপিয়ান কান্ট্রির সব ভোট আমরা পেয়েছি। তাতে বোঝা যাচ্ছে যে এই ইস্যুতে আমরা তো ওখানে প্রচুর কাজ করেছিলাম। যেভাবে অন্য অত্যাচার হয়েছে, মেয়েদের নির্যাতন করেছে, কোন শিশুদের নিয়ে তারা হত্যা করেছে, এগুলো আমরা দেখিয়েছিলাম। ঘর বাড়ি যেভাবে তারা অত্যাচার করেছিল, পুড়িয়ে দিয়েছিল, এবং লক্ষ লক্ষ শরণার্থী যেভাবে ঢুকছে সেই স্পটগুলো আমরা দেখেছিলাম। এবং সেই জন্য যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রি এবং আফ্রিকান সবাই আমাদেরকে পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু তখন আমরা লক্ষ্য করেছি খুব উদ্বেগের সাথে যে আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু আমাদের পক্ষে আসেনি, কিন্তু পাকিস্তান এবং মালয়েশিয়া আমাদের পক্ষে খুব জোরালো ভূমিকা রেখেছিল। তাতে রোহিঙ্গা ইস্যু সহসা শেষ হবে এটা আমরা মনে করি না। এই দীর্ঘদিন যেটা থাকবে, এই নিয়ে অনেক আলোচনা হবে। তিস্তা ইস্যুর মতন একটা ইস্যু হবে, আলোচনা হবে। এই পাচ্ছি সবাই আমরা আশাবাদী হব। আবার একটা এটা আলোচনাও বসবো, হয়তো কখন কি হবে এটা বলা মুশকিল। অর্থাৎ মার্কিনীদের এই নির্বাচন আমাদের জন্য কোনো শিক্ষা হয় নাই, আমাদের এখানে কোনো হবে না, কোনো ভালো বন্ধু কিছু হবে না, এটা কিছুই না। আপনারা দুজনে অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিক এবং দুজনেই বহু বছর ধরে মানে আমার প্রশ্ন যে কেউ কেউ মনে করেন, আমার কাছেও হয়তো এরকম মনে হয় যে যত কিছুই হোক না কেন শেষ পর্যন্ত এই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। এবং আমি একথাও বলবো যে গত নির্বাচনে যখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছিলেন ফ্রম নো হোয়ার এখানে এসে, সেই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হচ্ছে, প্রথম ধারণা। দ্বিতীয় হচ্ছে যে জনগণের অংশগ্রহণ যদি নিশ্চিত করা যায় তাহলে আসলে কোনো অপচেষ্টাই সফল হয় না, সেটিও একটা লেসন বলে আমার কাছে মনে হচ্ছে। তৃতীয় যেটা হচ্ছে, যেটি মিস্টার আবুল হাসান চৌধুরী বলছিলেন যে প্রতিষ্ঠানগুলো যে শক্তিশালী সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রমাণ হয়েছে, এবং সেখান থেকে একটা শিক্ষা যে প্রতিষ্ঠান যদি আমরা গড়ে তুলতে পারি বা সেখানে আসলে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকলে কারো পক্ষে অশুভ কিছু, অন্যায় কিছু করা খুব সহজসাধ্য নয়। মিস্টার কাজী ফিরোজ রশিদ, আপনি কি মনে করেন যে এই অবজারভেশনগুলো ঠিক আছে? আমি বিনয়ের সাথে আপনার সাথে দ্বিমত পোষণ করতেছি। জি শিওর, এই দেশের রাজনীতি এক না, এক না। গণতন্ত্র ওখানে বিজয় হয়েছে, ট্রাম্প যখন জিতছেন তখনও গণতন্ত্র বিজয় হয়েছে। হ্যাঁ, আমি সেটা বলেছি, এখনো গণতন্ত্র বিজয়। গণতন্ত্র কখনো নষ্ট হয় না আমাদের দেশেও। যে নির্বাচন যে জিতবে বলবে গণতন্ত্র জয় হয়েছে, যে হারবে সে এটা নিয়ে হইচই করবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের রাজনীতি এবং আমাদের রাজনীতি, তাদের স্বার্থ আমাদের স্বার্থ সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ তাদের সাথে এখানে ওখানে একটা ভালো নির্বাচন হলে এখানে ভালো নির্বাচন হবে, ওখানে ট্রাম্প যদি ক্ষমতা হস্তান্তর না করতো সেটা নিয়ে কি আমাদের কোনো উদ্বেগ ছিল বা আমরা এইটাকে কি ফলো করতাম? কিন্তু সেটা তো সুযোগ, সেটা তো ডোনাল্ড ট্রাম্প পারতেন বলে মনে হয় না। এখনো মনে হচ্ছে যে তিনি আসলে এই প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী বিধায়ী তিনি আসলে, যেটি মিশিগানের কথা বললেন, মিশিগানের 3 জন মানে যারা ইলেকশন কন্ডাক্ট করেছেন তাদের 3 জনের 2 জন কিন্তু তার দলের, নিজের দলের রিপাবলিকান পার্টির, একজন ডেমোক্রেটিক পার্টির। তারাও কিন্তু ট্রাম্পের ইচ্ছের কাছে নথি স্বীকার করেননি, তারা সিস্টেমের পক্ষে দাঁড়িয়েছেন।
তা আমাদের এখানে ওইটা হয় না কখনো। আমাদের এখানে ওই ট্রাম্প সাহেবের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা যত সোজা, আমাদের এখানে কোন নেতার বিরুদ্ধে কথা বলবে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে তার দলের লোকরা এটা সোজা না। এখানে সেই গণতন্ত্র অবশ্য প্রতিষ্ঠিত করছি। অতএব আপনি ওই চিন্তা করেন না যে ট্রাম্প সাহেবের ওখানে যা হয়েছে আমাদের এখানে সেটা। এখানে আমাদের নেতারা যা বলবে সেটাই গণতন্ত্র, সেটাই দলের নেতা কর্মীরা মানবে এবং চোখ বুঝে ওইটাকে ফলো করবে। এর বাইরে কিছু চিন্তা ভাবনা করার সুযোগ নেই। ওকে, এবং সেই জন্য প্রতিষ্ঠানগুলো আমাদের আসলে শক্তিশালী করা সম্ভব নয়। আর সেটি বেরিয়ে আসলো, সেটার দিকে যদি তুমি ফিরে যাও তাহলে একই সাথে আবার চীনের সাথে একটা তীব্র প্রতিযোগিতামূলক থাকতে পারে ব্যবসায়িক ব্যাপারে, কিন্তু তীব্র আপনার একেবারে সামরিক ভাবে কোন রকম বিরোধিতা করা তার পক্ষে সম্ভব হবে না। তৃতীয়ত, তার নিজের দেশে ট্রাম্পের কারণে, এবং ট্রাম্প তো যেটা একটু আগে আমরা আলোচনা করেছি ছেড়ে দেওয়ার পাত্র নন, তাকে এরকম স্লিপলেস নাইটস দিবেন যে সেটার পরে তারা বিশ্বের দিকে তাকানোটা খুব সুবিধা হবে। এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশের আমাদের নীতি, আমাদের কূটনীতি, আমাদের পররাষ্ট্রনীতি সেই সমস্ত কিছু ধারণ করে রাখতে হবে। এবং এ পর্যন্ত আমি বলবো বাংলাদেশ হ্যাজ প্লেড এ ওয়ান্ডারফুল এক্সেলেন্ট ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, যে একদিকে ভারত আর একদিকে চীনকে নিয়ে আমরা এগিয়ে গিয়েছি। আমাদের একটা কথা যেটা বারবার বলা উচিত এবং আমরা বলিও, যে আওয়ার ইন্টারেস্ট ইজ অনলি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশকে কিভাবে উন্নতির একটা অন্য সোপানে নিয়ে যাওয়া যায় সেটি আমাদের চিন্তা, যেটা বঙ্গবন্ধুর প্রিন্সিপাল ছিল, ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালিস টুয়ার্ডস নান। সেই জন্য আমাদের চীনের সাথে বন্ধুত্ব, আমাদের নিজেদের অর্থনৈতিক এবং আমাদের শিল্প সমৃদ্ধ হোক, আমাদের অবকাঠামো উন্নত হোক, এই দিকে ভারতের সাথে আমাদের তো ঐতিহাসিক সম্পর্ক আছে। সেই জন্য এই দুইটা দেশকেই সেটা বুঝতে হবে। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের দেশকে শক্তিশালী করার জন্য, সার্বভৌমত্বকে একেবারে শক্তিশালী সাবস্ট্যান্সিয়াল করার যা যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ সেটাই করব। আর এখন এই যে আমাদের বিরাট সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা, আমাদের পানির সমস্যা আছে, আমাদের সীমান্তে যে হত্যাকাণ্ড চলছে, বারবার বলা হয় যেটা একেবারে জিরোতে আনা হবে, এখনো সেটা হয় নাই। এগুলোকে কিভাবে আমরা ঠিক করতে পারবো বন্ধুত্বের ভিতরে, সেই আপনার উইদিন দ্যাট অ্যাম্বিয়েন্স, ওই একটা পরিস্থিতির ভিতর দিয়ে, সেইটা আমাদের জন্য থাকবে। সেখানে আমার নিজের ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি নীতি আরো পরিষ্কার হবে। পক্ষে বিজয়ী হওয়া সম্ভব নয় যে কোনো কাজে। মির্জা কাজী ফিরোজ রশিদ কিছুটা শ্লেষাত্মক ভঙ্গিতে ভিন্ন মত পোষণ করেছেন, তার যুক্তি উপস্থাপন করেছেন এবং শেষে এটিও বুঝিয়ে দিয়েছেন যে আমি শেষেরটা বুঝিনি আসলে, মানে বুঝলেও বলতে চাই না যে উনি কি আসলে প্রশংসা করলেন আমাদের নাকি তিরস্কার করলেন, আক্ষেপ করলেন, আমি পরিষ্কার নয়। এটা আপনার কাছ থেকে শুনতে চাই। জীবনের সবচেয়ে গৌরবময় মুহূর্ত এবং তারপরেও বহুদিন ওনারা তো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই নিয়োজিত করেছেন। সেটা তো আমার কাছে সার্টিফিকেট ধারণা নেই, আমি তো একটা রাস্তার কর্মী ছিলাম। ওনারা তো একটু আগেই বলেছি নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন এবং আমাদের জন্য সেই জন্য শ্রদ্ধা পাবেন। দেখেন, একটা কথা আমরা সকলেই স্বীকার করব যে অন্য সবকিছু হঠাৎ করে করা যায়, একটা বাল্ব লাগিয়ে সুইচ টিপলে বাতি জ্বলতে পারে, কিন্তু গণতন্ত্র এমন একটা জিনিস, ইংলিশ রাষ্ট্র বিজ্ঞানীরাও বলেছে ইটস এ ভেরি টেন্ডার প্লান্ট, এটা হঠাৎ করে কোথাও হয় না, এটার জন্য একটা সময় দিতেই হবে এবং সেই সময়টা না হলে কোনো প্রাতিষ্ঠানিক শক্তি আসবে না। আজকে 200 বছর পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার প্রতিষ্ঠানগুলো একটা বিরাট চ্যালেঞ্জের সামনে এসেছিল, অল্পের জন্য তারা নিজেদেরকে এই পরীক্ষায় জয়ী করতে পেরেছে, উত্তীর্ণ হতে পেরেছে। তো একটা প্রতিষ্ঠান হঠাৎ করে হয় না, ইংল্যান্ডে হয় নাই, আমেরিকায় হয় নাই, ইউরোপের কোন দেশে হয় নাই, আমাদের দেশে একটু সময় দিতে হবে। কিন্তু এই প্রতিষ্ঠান করতে যে যদি অর্থনৈতিকভাবে আমরা ভঙ্গুর হয়ে পড়ি, তাহলে কিন্তু একটা আপনার অশুভ শক্তি তখন তাদের রাত্রের অন্ধকারে একটা ছবল মারার সুযোগ থাকে এবং এটা বারবার আমরা শুধু আমাদের দেশে নয়, প্রতিষ্ঠান শক্তিশালী করবার দিকে মনোযোগ দিলে প্রতিষ্ঠানিক শক্তিশালী করতেই হবে, প্রতিষ্ঠানকে শক্তিশালী করতেই হবে, কিন্তু এর জন্য একটা সময় লাগে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্যালিব্রেট। আপনি কোনটা, আবার আরেক দিক দেখেন, আপনি 47-এ পাকিস্তান ইন্ডিয়া ভাগ হয়েছে, 47 থেকে 58 পর্যন্ত কে প্রধানমন্ত্রী হয়েছে না হয়েছে এই নামের ফিরিস্তি মুখস্থ রাখার মতো লোক বোধহয় পাকিস্তানও এখন কম হবে। তো তারা গণতন্ত্রের দিকে গিয়েছিল, অর্থনীতির দিকে একেবারে তাকায়নি। আমি যেটা বলতে চাচ্ছি যে অর্থনীতিকেও শক্তিশালী করতে হবে
অ্যাট দ্য সেম টাইম কেউই এটা বলবে না যে গণতন্ত্রকে বাইপাস করে বা বাদ দিয়ে, কিন্তু এখানে একটা ব্যালেন্সিং অ্যাক্টের প্রয়োজন আছে। সেই জন্য হঠাৎ করে কোনো আপনার প্রতিষ্ঠানই শক্তিশালী হয় না, এবং সেই জন্য আমাদের অস্থির হলে হবে না, সময় দিতে হবে। বাট আমি আপনার সাথে একমত, আমি যত শক্তিশালী প্রতিষ্ঠান হবে ততই আপনার গণতন্ত্র টেকসই হবে। আমি অন্য প্রসঙ্গে যেতে চাইছি, জাস্ট এক লাইনে যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি এবং উত্তরটাও যদি এক দুই লাইনে দেন, তো আমরা কি রাইট ট্র্যাকে আছি কিনা? বাংলাদেশ কি এই জায়গাটিতে যেখানে প্রতিষ্ঠান ডেমোক্রেসি বলছি আমরা, সেখানে রাইট ট্র্যাকে আছে কিনা? নিশ্চয়ই ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে যেতে হয়, সময় লাগে, সেটি আমরা সবাই স্বীকার করি, কিন্তু আমরা আসলে কতটা এগুচ্ছি, কতটা পেছুচ্ছি? আমরা কি এক পা এগোই দুই পা পিছুই, না দু পা এগোই এক পা পিছুই? মানে কোন পদ্ধতিতে আমরা যাচ্ছি আসলে? এই অ্যালজেব্রা সবসময় থাকবে। হ্যাঁ, তারপরও আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি আমরা অবশ্যই রাইট ট্র্যাকে আছি, অবশ্যই রাইট ট্র্যাকে। থ্যাংক ইউ। আমার একজন মুরব্বী, আপনারও একজন মুরব্বী, আসাদুদ্দৌলা সাহেব আপনার আলোচনায় বহুবার এসেছেন। উনি 1/11 এর সময় আমাকে একটা কথা বলেছিলেন যে ইভেন দি ওয়ার্স্ট ফর্ম অফ ডেমোক্রেসি ইজ বেটার দ্যান দিস সর্ট অফ এন ইন্টারভেনশন। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক। এই কথাটা আমি পরে অনেক চিন্তা করেছি, প্রণিধানযোগ্য। গণতন্ত্র যেভাবেই থাকুক, এবং গণতান্ত্রিক মাধ্যমেই তো আজকে আমরা 5-6% মতো প্রবৃদ্ধির হারের দিকে এগিয়ে গিয়েছি। সেই জন্য সময় দিতে হবে জিল্লুর ভাই। এটা কেউ এই ক্যাপসুল এখনো আবিষ্কার করে নাই, হঠাৎ গণতন্ত্র হয় না। ইংল্যান্ডে আপনি একজন বিখ্যাত আইনজীবী, আপনি জানেন যে কেস লজ 20 বছর আগে যে সমস্ত সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছে আজকে তারা পরিবর্তন করছে, কারণ তারা মনে করে যেটা সময় জানা ওই সময় এটা অন্যরকম ছিল। আপনার কাছে কি মনে হয় যে 91 থেকে মিস্টার কাজী ফিরোজ রশিদ, আমি জানি এই কথা শোনার পরপরই তিনি অন্যভাবে কথা বলা বা পাল্টা আক্রমণ করা শুরু করবেন, আমি একটু বুঝতে চাই যে 91 to 2001, আমি ওই 2001 এর পরে যাচ্ছি না, এই সময়টা বাংলাদেশ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে সেটি কি পূর্বাপর অভিজ্ঞতার চাইতে বেটার ছিল কি ছিল না? কেউ কেউ মনে করেন অনেক বেটার ছিল। আপনি এগ্রি করেন? 91 to 2001 এই সময়টা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া স্থাপনের একটা অত্যন্ত ভালো সুযোগ সুবিধা ছিল, কিন্তু এই আলোচনায় গেলে তো বহুদিকে আমাদের যেতে হয়। 91-এ বিরোধী দলে থাকা সত্ত্বেও বিরোধী দলের নেত্রীর আদেশে আমরা কিন্তু সংবিধান সংশোধন করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেলাম। সেই সময় যারা সরকারে ছিলেন, বিএনপি সরকার, তারা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার মধ্যে থাকার জন্য চিন্তা ভাবনা করছিলেন, এবং সেই সময় যদি বিরোধী দল অন্যরকম খেলা খেলতো তাহলে সংসদীয় গণতন্ত্র ম্যাটার্স অফ রেকর্ড, ম্যাটার্স অফ হিস্ট্রি। সেখানে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কতগুলো যে সুনির্দিষ্ট প্রস্তাব ছিল সেগুলো যদি সেই সময় মেনে নেওয়া হতো, হয়তো আজকের পরিস্থিতি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের দাবি আমরা বারবার করেছি, তারা অনানুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কথা বললেও তারপরে সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেন নাই। একইভাবে যুদ্ধাপরাধীদের বিচারে এসেছে, আইনের শাসন কিভাবে করে দেখেন। 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই সংসদীয় কমিটিগুলোর সভাপতি পদ সদস্যদের হাতে তুলে দেওয়া হয়, তার আগে কিন্তু মন্ত্রীরা ছিল। যাই হোক, আমি পিছনের দিকে আমি বলছি যে 91 to 2001 was a wonderful time, কিন্তু এখানে আরো অনেক কিছু করার সুযোগ ছিল। হিস্ট্রির দিকে তাকালে ভালোর সাথে মন্দও থাকে, আপনার অ্যাচিভমেন্টের সাথে ফেইলিয়ারসও থাকে, এবং এই ফেইলিয়ারটা হচ্ছে যে ওই সময় এই ফেইলিয়ার গুলো যদি না হতো তাহলে আমরা অনেক আরো এগিয়ে যেতে পারি। তারপরেও আজকে গণতন্ত্রের বিকাশের কারণেই আমরা একটা স্থিতিশীল অবস্থায় আছি। স্থিতিশীলতা ছাড়া কোন রকম ডেভেলপমেন্ট হতে পারে না, না অর্থনীতি, না গণতন্ত্র, না শিক্ষা, না সাহিত্য, না কোনো কিছুই হতে পারে। মিস্টার কাজী ফিরোজ রশিদ, আমি জানি না আপনি এখন কিছু বলবেন কিনা, বলতে চাইলে বলতে পারেন, না হলে আমি অন্য প্রসঙ্গে যাব। আসলে 50 বছর যে স্বাধীন হয়েছে, এখন আমরা বলতে পারি যে গণতন্ত্র আসতে 100 বছর লাগবে, তা আমরা দেখে যেতে পারবো না, এবং ইতিহাসে কেউ দেখে যেতে পারবে, সেই ইতিহাস পড়বো না কেউ। আজ থেকে 100 বছর পরে কে কোথায় কি পড়বে এটা আমাদের জানা নেই। তবে একটি কথা কি ভাই, ধরেন আমরা যদি 30 বছর ধরি, 91 থেকে আজকে 2020, এই 30 বছরে দুটি দল পাল্লাক্রমে সরকারে আছে। আমরা মনে করি যে গণতন্ত্র অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ভিত রচনা করেছে। এই সময়টা তো আমাদের অংশীদারিত্ব ছিল না, আমাদের আগে এর আগের সরকার। না, আমি এই সময়ের কথাই বলছি, যে সময়ের কথা। সামরিক আমাদের সময় তো গণতন্ত্র আমরা রাখতে পারিনি, এটা সামরিক গণতন্ত্র ছিল।
এখন হলো জনগণের গণতন্ত্র কায়েম হয়েছে। এই জনগণতন্ত্র কায়েমে যাইয়া এই 30 বছরে দুইটি দল এই গণতন্ত্রের ভিত যত শক্তিশালী করেছে, পাথর থেকে শক্তিশালী, হিমালয়ের মতন শক্তিশালী নিয়ে দাঁড়িয়ে আছে এই গণতন্ত্র এখন। অর্থাৎ পৃথিবীর যে কোনো উন্নত দেশের গণতন্ত্র থেকে আমাদের দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী, গণতন্ত্রের ভিত অনেক শক্ত, এটা বলতেই হবে। কারণ এখন দেখেন, বাংলাদেশ কাছাকাছি বলছে রাইট ট্র্যাকে আছে, বাংলাদেশ রংটাকে কখনো ছিল না। মাঝে মাঝে যেগুলো হয়ে গেছিল এইগুলো একটা স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার পরে সমস্ত মানুষ হচ্ছে বিলেসী। প্রথম বঙ্গবন্ধুকে হত্যা করলো কারা? এই আওয়ামী লীগের মধ্যে লোকগুলোই। উচ্চবিলাস এমন একটা জিনিস, সে যে দলকে হত্যা করার মধ্যে কিন্তু মীর জাফরের বিশ্বাসঘাতকতার কাজ নয়, ঘোষণী বেগম ছিল। অতএব ঘরের লোকরা ছিল, মোস্তাকের মতো লোকরা আওয়ামী লীগের ছিলেন। এবং পরবর্তী সময় যে সরকারটা গঠন হলো, কাউসার ভাই জানেন যে সেটা আওয়ামী লীগের সরকার ছিল। এবং আমাদের গোটা জাতিকে তো সেদিন প্রথম দিনই বিভ্রান্ত করেছিল, না হলে তো আমরা সেদিনই অস্ত্র হাতে নিছিলাম। কিন্তু আমরা যখন জানলাম যে আওয়ামী লীগের সরকার গঠন হচ্ছে মোস্তাকের নেতৃত্বে, আমরা সবাই তন্ময়টাকে দেখলাম রক্ষী বাহিনী সারেন্ডার করতেছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সারেন্ডার করতেছে, পুলিশ মিডিয়ার সারেন্ডার করতেছে। কি আমরা কি করবো বলেন? তো এই অবস্থার মধ্যে চলে গেছে বহুদিন। ধরেন জিয়া রহমান আসছেন, সামরিক শাসন গেছে, ওনারা যদি বলেন যে জিয়া রহমান সামরিক শাসন আনেন নাই, অন্য লোকে আনছে, তাদের উপর ভর করে উনি চালাই গেছেন, গণতন্ত্র আনছেন, সেটা ঠিক আছে, বিএনপির কথা। কিন্তু দুজন কিন্তু সামরিক শাসক ছিলেন। এরশাদ সাহেব সামরিক শাসন দিয়ে দেশ চালিয়েছেন 9 বছর, ভালো মন্দ জনগণ দেখবেন। এখন আমরা তো জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণ কি চান। তাতে দেখা গেছে যে এরশাদ সাহেবের পরবর্তী সময় যখন 90-তে ক্ষমতাচ্যুত হলাম আমরা জাতীয় পার্টি, 91 নির্বাচনে এরশাদ সাহেব কারাগারে, আমরা সব কারাগারে, সেই অবস্থার মধ্যে কিন্তু এরশাদ সাহেবকে 5টা আসন জয়লাভ করছে কারাগার থেকে। পরবর্তী সময়ও কিন্তু 5 বছরের 5টা আসন জয়লাভ করছে। তাতে বোঝা যায় জনগণ ওনার সময়টাকে ভালোভাবে নিয়েছিল। এনিহাও এখন এই 50 বছরের স্বাধীনতা, অথবা যদি আজকে 30 বছরের স্বাধীনতা চর্চা, স্বাধীনতার ভিত কত উন্নত হয়েছে, শক্তিশালী হয়েছে, এটা যদি দেখতে যান, তাহলে আমি নিঃসন্দেহে বলবো যে এর থেকে শক্তিশালী ভিত আর কখনো রচনা করতে কেউ পারবে না। এখন অত্যন্ত গণতন্ত্রের ভিত শক্তিশালী, সমস্ত প্রতিষ্ঠানগুলো খুব স্বাধীন এবং সার্বভৌম শক্তিশালী হয়েছে। অথবা আপনাদের আর কোনো চিন্তা বা ভাবনার করার দরকার নেই। অপশক্তি বলে কোনো জিনিস নেই। কাজী ফিরোজ রশিদ, আপনি মিন করছেন কথাগুলো? আমি তো মিন করে বলতেছি, আমি যা বলতেছি অনিয়ারে আপনার সামনের মতো বলতেছি, আমি শুনতে পাচ্ছি, দর্শকরা শুনতে পাচ্ছেন, দর্শকরা শুনতে পাচ্ছে। এটা তো মিনই করতেছি, এটা মিনই করতেছি। কারণ আজ পর্যন্ত আমি এখন যেটা বলছি এইটা একটু করে। আপনি যদি মিন করেন তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি অন্য প্রসঙ্গে যাই। অন্য প্রসঙ্গে যাই ভালো। আমি আর গণতন্ত্র নিয়ে কথা বলতে চাই না। গণতন্ত্র নিয়ে বেশি চর্চা কি চান? রেগুলার একটা ইলেকশন হচ্ছে 5 বছর পর পর, এবং একটি সরকার আসে নির্বাচনের মাধ্যমে 5 বছর চালিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে একটা গণতান্ত্রিক পদ্ধতি। অতএব এইটা যতদিন চালু থাকবে ততদিন গণতন্ত্র নষ্ট হয়েছে, দুর্বল হয়েছে আপনি বলতেই পারবেন না। অতএব আমরা সেইভাবে আছি ইনশাল্লাহ, এবং আগামী তো যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক, এই গণতন্ত্রের এই ধারাটা অব্যাহত থাকবে, এইভাবেই নির্বাচন হবে, এইভাবেই সবাই রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে, দেশ চালাবে। জি, কোভিড পরিস্থিতি নিয়ে গোটা বিশ্বই আবার চরম উদ্বেগের মধ্যে, এবং স্বাস্থ্য সংস্থা তৃতীয় ঢেউয়ের কথাও বলতে শুরু করেছে ইতিমধ্যেই। সেকেন্ড ঢেউ অনেক দেশেই, সেকেন্ড ওয়েভ। বাংলাদেশেও আসলে প্রথম না দ্বিতীয় সেটি নিশ্চিত নয়, তবে আমরা চারপাশে তাকালেই এখন দেখতে পাই কোভিডে আক্রান্ত পরিচিত জনরা আছেন, কেউ হসপিটালে, কেউ মৃত্যুর ঝুঁকি নিয়ে লড়াই করছেন, কেউ মারা গেছেন। এটা ঠিক জুন, জুলাই, অগস্টও এতটা আমরা দেখতে পাইনি, যদিও সংখ্যার বিচারে অফিসিয়াল হিসেবে অনেক বেশি সংখ্যাটা ছিল, অফিসিয়াল সংখ্যাটা এখন অনেক কম। সো একটু আপনার কাছ থেকে শুনতে চাই, একজন আইন প্রণেতা হিসেবে, একজন নীতি নির্ধারক হিসেবে, যেভাবেই আমরা দেখি না কেন রাজনীতিবিদ হিসেবে, কি মনে হয় যে আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, শঙ্কার কিছু আছে কিনা? প্রধানমন্ত্রী অনেকদিন ধরে সতর্ক করছেন যে শীতের সময় প্রকোপ বাড়বে, সতর্ক হওয়া দরকার। সেই সতর্কতা কতটা আমরা নিয়েছি? ইতিমধ্যে আমরা দেখছি মাস্ক ব্যবহারের উপরে জোর দেয়া হচ্ছে, মোবাইল কোর্ট কাজ করছে, জরিমানা করা হচ্ছে, শাস্তির নানা বিধান আছে।
এগুলো আসলে শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, এবং ভ্যাকসিনের নিয়েও অনেক রকমের আলোচনা হচ্ছে। সেই ভ্যাকসিনের ক্ষেত্রে প্রস্তুতিটা বাংলাদেশের আসলে কি, আপনি কি মনে করেন যে আমরা রাইট ট্র্যাকে আছে কিনা? না, অনেকেই মনে করেন যে কোভিড মোকাবেলার প্রস্তুতিটা বাংলাদেশ একটু বিলম্বেই নিয়েছিল। প্রথম দিকে হয়তো পৃথিবীর কোনো দেশই বুঝতে পারেনি, বাংলাদেশও বুঝতে পারেনি, তারপরে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশ গেছে। তো এখনকার পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার কাছে? এবং আমি জানি যে আপনি শুধু একজন সংসদ সদস্য হিসেবে আপনি একটি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন। সব মিলিয়ে একটু আপনার কাছে শুনতে পরিস্থিতি কি দেখছেন আপনি, মেশা কাজী ফিরোজ রশিদ? পরিস্থিতি আসলে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে শীতের সময় প্রকোপ বাড়বে, আসলে এখন ভয়াবহ পরিস্থিতি এবং বারবার সতর্ক করা হচ্ছে। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নামিয়ে দিয়ে কোর্ট বসিয়ে জনগণকে ফাইন করা হচ্ছে, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। আপনি বাজারে যান, হাটে যান, নির্মাণে যান, যেখানে যাবেন লোকে লোকারণ্য বিনা কারণে ঘুরতেছে, দেখতেছে মাস্ক নাই, লোক দেখিয়ে একটা মাস্ক পরে। এবং মাস্কটা কি এত পুরানো যে হয়তো আজ থেকে 6 মাস আগে একটা মাস্ক কিনছিল, তা এখন আর সেই ধুইতে দিতে অবস্থা নাই, সেইটা একটা গলা ঝুলে রাখে। আমাদের জনগণেরও সতর্ক না, তাদের যতই বলতেছেন এইভাবে অসতর্ক হতে আর একটু কঠোর। সরকার কত কঠোর হবে? জেল জরিমানা সবই দিচ্ছেন, কিন্তু আমাদের একটা ভালো লক্ষণ যে আমাদের এখানে মানুষ আল্লাহর আমাদের সহায় যে সব থেকে অত্যাধুনিক দেশ আমেরিকা, সেই আমেরিকাই কিন্তু তারা সারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে, নিউক্লিয়ার বোম তারা বানায়, কিন্তু তারা কিন্তু কোভিডে কিছু করতে পারেনি, তাদের লক্ষ্যেই তারা আজ পর্যন্ত রক্ষা করতে পারেনি। সেইখানে বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে মানুষ ভেবেছিল যে লক্ষ লক্ষ কোটি মানুষ মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবই আল্লাহর ইচ্ছা যে আমাদেরকে রক্ষা করেছেন। এবং এই এখন পর্যন্ত যেটা আছে ভয়াবহটা হলো মানুষ প্রচুর আক্রান্ত হচ্ছে, কিন্তু আবার আরোগ্যলাভও বেশি করতেছে। হাসপাতাল যে কজন যায়, বড় হাসপাতালে সেই কটা খবর আসে টেলিভিশনে, কিন্তু ঘরে বসে কিন্তু 10 জন মানুষ চিকিৎসা নিচ্ছে, তার হাসপাতাল যাচ্ছে না, হাসপাতাল যাচ্ছে না, ঘরেই থাকতেছে, আইসোলেশন থেকে থেকে ভালো হচ্ছে। আমাদের পরিবারের মধ্যেই আছে। অতএব সেইখানে দেখতে হবে যে মানুষ আক্রান্ত হচ্ছে বেশি। মাননীয় প্রধানমন্ত্রী সতর্কবাণী উচ্চারণ করতেছেন, হেলথ মিনিস্ট্রি বলতেছে, অহরহ আমরা বলতেছি, পুলিশ বলতেছে, কিন্তু কেউ শুনতেছে না। গতকালও আমাদের একজন ডাক্তার মারা গেছেন দেখেন, এবং আজকেও দেখছেন যে মারা যাচ্ছে আমাদের টিএসসি সাবেক ডাইরেক্টর, উনি মারা গেছেন, মনিরুজ্জামান মারা গেছে। তো এই সমস্ত কিন্তু যেগুলো খুব বড় আকারে মারা যায়, টেলিভিশনে আসেন আপনি দেখতে পারেন, আর একটা সংখ্যা চলে যায়, কখনো 39, কখনো 33, 34, 40-এর মধ্যে আছে, এই ঘরে আছে। এটা ভালো লক্ষণ না। মানুষ যদি এখন সতর্ক হয়, কারণ শীতকালে মানুষের আমাদের ডাস্ট থাকে বেশি, শ্বাসকষ্ট থাকে, ধুলাবালিতে এসে কাশ হয়, সেইখান থেকে এইটাকে বেশি সংক্রামিত হতে পারে। সবাই যদি বিনা কারণে ঘরে বাড়ি না গিয়ে একটু সতর্ক থাকে, তো এইটা থেকে আমরা রক্ষা করতে পারি। আর মাস্কটা ব্যবহার করা হচ্ছে সব থেকে জরুরি, এইটাই কেউ ব্যবহার করতেছে না। হাটে বাজারে যান, কোনো মাস্ক নাই, কারণ আমাদের হয়নি, হয়তো অনেকবার হয়েছে, ও ভালো হয়ে গেছে, ওর হবে না। আর আমাদের বাংলাদেশে একটা সুবিধা, যেখানে তো খুবই গরম, 1 সপ্তাহ আগেও প্রচুর গরম ছিল, এই গরমের মধ্যে মানুষ যেভাবে রোদের মধ্যে পড়ছে, এখন আর কোনো কোভিড টোভিড তাদের সাধারণত ধরতেছে না। আমি পরশুদিন গ্রাম থেকে আসলাম, গ্রামের সমস্ত মানুষ ওপেন ঘোরাঘুরি করে, ওই ভাটে বাজার গেলে একটা মাস্ক পকেটে রাখে যাতে পুলিশ না ধরে, কিন্তু গ্রামে কিন্তু এইটার এখনো প্রকোপ নেই। এটা একটা ভালো লক্ষণ আমাদের জন্য, ইনশাল্লাহ। আশা করি আগে যে হিসেব বলছে ভ্যাকসিনটা কেন, ভ্যাকসিনটা হচ্ছে আপনারা যাতে না হয়, হইলে ভালো করবে, কোনো ওষুধ পর্যন্ত বেরোয় নেই, এটা কোনো মেডিসিনই নাই। আল্লাহ এটা নিজে হাতে রেখে দিচ্ছে যে তোমরা পৃথিবীতে যত যা করো, আমি যা জানি, আমি যে করবো তার বাইরে তোমরা কিছু করতে পারবে না। তাই দেখা যাচ্ছে এবার প্রমাণ হইলো যে আমরা একটা ভ্যাকসিন বের করতে পারি নাই, সারা পৃথিবী ধ্বংস করার মানুষ তো আমরা বানাইতেছি, কিন্তু এই কোভিড আক্রান্ত হলে কোন ভ্যাকসিন আছে যে এটা দিলে ভালো হবে? কলেরা তো বেড়েছে, স্যালাইন দিলে ভালো হয়ে যায়, সব রোগে আছে, ক্যান্সারও আছে, কেমন দিলে হবে? কিন্তু এইটা নেই। কিন্তু হয়তো কি যেটা ভ্যাকসিনটা আসতেছে, এইটা হলো পূর্বে দিলে একটা
হবে যে সে যাতে এটা না হয়, আক্রান্ত হবে না। যদি গ্রো করতে পারে। হ্যাঁ, মিস্টার আবুল হাসান চৌধুরী। না, পরিস্থিতি সংকটজনক, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রথম যখন মার্চে করোনা ভাইরাসটা শুরু হয় তখন একটা ভীতিকর পরিস্থিতি ছিল। তারপরে কিছুটা কেমন যেন গা শোয়া হয়ে গেল, আস্তে মানে বেশ কিছুদিন তো খুবই খারাপ অবস্থা গেছে। আর এই শীত আসার আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা হেলথ ওয়ার্নিং দিয়েছিলেন যে শীতের সময়। আর এখন যে কথাটা আমরা সকলেই জানি যে প্রায় রোজই, আমি তো রোজ মানে ভয়ে থাকি যে ভোরবেলা উঠেই শুনবো যে অসুস্থ, হসপিটালে যাচ্ছে, অনেকেই যাচ্ছে, এটা একটা খারাপ দিকে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আনফরচুনেটলি এটা কিন্তু বাংলাদেশের ব্যাপার তো না, পৃথিবীর দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে মাস্ক পরার কালচারের বিরুদ্ধে তারা সংগ্রাম করছে। এবং আমরা দেখেছি, এই পুনরাবৃত্তি করতে চাই না, যে প্রেসিডেন্ট নিজে আক্রান্ত হয়েও বলেন যে মাস্ক পরার দরকার নেই। একটা বিরাট সংখ্যক লোক মানে মাস্কটাকে একটা দুর্বলতা। ইংল্যান্ডে সেখানে লকডাউন দিয়েছে, সে লকডাউন কেউ মানছে না। বার্মিংহামে লকডাউন দিয়েছে, মানছে না। এই 3 দিন আগে কানাডার মতো দেশ যেখানে তারা খুব কেয়ারফুল, সেখানে এটা মানুষের কতগুলো প্রবৃত্তি থাকে, তারা এগুলা মানতে। সরকার কি করবে? প্রত্যেক ঘরে ঘরে যে সরকার তো শহর ভিত্তিক, আপনার গ্রামগঞ্জে আমি ফিরোজ ভাই মাত্র কয়েকদিন আগে এসেছিলাম, কয়েক মাস আগে গিয়েছিলাম। মনে হচ্ছে যে এগুলো একটা বাজে কথা, এইসব মাস্ক টাস্ক পরা কিছু, কোন লোককে, খুব কম লোককে আমি মাস্ক পরা অবস্থায় দেখেছি। মসজিদে বড় বড় সাইনবোর্ড, তারপরেও অনেকেই মাস্ক নিয়ে যায় না। তা এখন এইটাই সংস্কৃতিটা আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আমি মনে করি যে খুতবার ভিতরে হুজুররা তাদের খুতবার আগে যদি আহ্বান করেন, এটা একটা শক্তিশালী মাধ্যম। আর আমাদের আশা করতে হবে যে কোন রকম ইনশাল্লাহ এই শীতটা আমরা কাটিয়ে দিতে পারলে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে একটা ভ্যাকসিন বার করতে কোনো কোনো সময় 10 বছর 20 বছর লেগে যায়। নতুন প্রযুক্তির কারণে আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করা যাচ্ছে যে আগামী 2-3 মাসের ভিতরে ভ্যাকসিন আসবে। এবং মিজলস এর ভ্যাকসিনেও বলা হয় যে 50% এটা আপনাকে প্রিভেন্ট করে। আর এখানে যে নতুন ভ্যাকসিন আসতেছে যেটা অক্সফোর্ড থেকে, সেটা একটা পরিসংখ্যান হচ্ছে 70%, যেটা আরেকটা বলছে 90%। মডার্নার যেটা সেটা বলছে 90%, অ্যাস্ট্রার যেটা বলছে 90%। এখন কথা হচ্ছে যে কত তাড়াতাড়ি আমরা আনতে পারবো। ফাইজারের যে ভ্যাকসিনটা, সেটার অসুবিধা হচ্ছে যেটা 70 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও কম আপনার যে ফ্রিজারে রাখতে হয়, সেই ফ্রিজার বাংলাদেশ কেন, ইন্ডিয়ারও নাই, পার্শ্ববর্তী কোনো দেশেরই নাই, এমনকি সিঙ্গাপুরেরও নাই। তো এইসব কতগুলো প্রতিবন্ধকতা থাকলেও যদি ইনশাল্লাহ ভ্যাকসিন এবার চলে আসে এবং আসবে, তখন এইটার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আর অবশ্যই আমাদের খুবই সচেতন থাকতে হবে, যেটা ফিরোজ ভাই বলেছেন যে শীতের মধ্যে অনেক ধুলাবালি হয়, এবং সেটা থেকে ভাইটামিন ডি পাওয়ার জন্য যে সূর্যের কাছ থেকে আমরা প্রত্যক্ষভাবে তাপ গ্রহণ করতে পারি, সেইটারও একটু সুবিধাটা কমে আসে। এগুলোর ব্যাপারে আমাদের খুব করতে হবে। কারণ কোভিড একটা জিনিস যেটার কাছ থেকে আক্রান্ত না হবার জন্য কিছু কিছু প্রতিবন্ধকতা আছে। কোভিড কতগুলো জিনিসকে খুব পছন্দ করে, সেটা হচ্ছে ভিড়, খুব অনেকগুলো লোক একসাথে হয়। কোভিড একটা জিনিস পছন্দ করে, মানুষ যদি মাস্ক না পরে। কোভিড একটা জিনিস পছন্দ করে যে মানুষ যদি হাত না ধয় খুব বেশি, এগুলো তার খুব পছন্দের, এইসব দিয়ে তারা ঢুকে পড়ে। তো এগুলোর ব্যাপারে আমরা অবশ্যই সচেতন। তো এতদিনে আমার মনে করি না যে এটা জানেন না, এটা না, কিন্তু গ্রাহ্য করছেন না অনেক। মার্কিন যুক্তরাষ্ট্রে এত লোক চলে যায়, হতাহত হয় কিভাবে? হ্যাঁ, সুইডেন হার্ড ইমিউনিটির দিকে গিয়েছিল, কিন্তু সুইডেনের জায়গায় তো আমরা না। সুইডেনের সরকার যে ঘোষণা দিবেন, যদি বলেন যে এক পায়ে দাঁড়িয়ে থাকো, লোকে তাই থাকবে। সেই হার্ড ইমিউনিটি করার জন্য যে কতগুলা পরিস্থিতি, সেগুলো আমরা এখানে করা সম্ভব হবে না। তারপরেও যতটুক সম্ভব সচেতনতা এবং কিছু কিছু দৃষ্টান্তমূলক যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা দেখিয়েও কিছু করা যেতে পারে, এটা করা যেতে পারে। আর যত শিগগিরই, খালি ভ্যাকসিন পৃথিবীতে আসা তো বড় কথা নয়, ভ্যাকসিনটা আমরা কত তাড়াতাড়ি আমাদের দেশে আনতে পারবো সেইটার ব্যাপারে আমি নিশ্চিত যে এটার ব্যাপারে চিন্তা ভাবনা চলছে। সেটার একটা সক্রিয় পদক্ষেপ নিতে হবে সকলের মিলে। জি, মিস্টার কাজী ফিরোজ রশীদ। না, এখানে বেশি কিছু বলার নেই। সবই ধরেন সরকার তরফ থেকে যতটা সম্ভব সবকিছু করা হচ্ছে, কিন্তু মানুষ মানতে চায় না কিছু। সবচেয়ে মুশকিল হচ্ছে কাউকে ঘরে রাখা যাচ্ছে না, মাস্ক পরানো যাচ্ছে না, কাউসার যেটা বললেন ঠিক মতো হাত ধোয় না। তো এই যে আপনি শুধু ঢাকা শহরের আপনি সাংবাদিক হিসেবে একটা ক্যামেরা পাঠিয়ে দেন, বাজারগুলো আপনি ঘুরে আসেন, দেখেন কালকে সকালে
এখন কাউরন বাজার জানি রাত এখন ফল মানে শাকসবজির দাম কাউরন বাজার, কারণ মার্কস আছে কিনা, কিভাবে তারা কাজ করছে এবং ঠাসাঠাসি করে, সেই জন্য একজনের মার্কস নেই এবং তারা যে পরিবেশে থাকে তারপরেও আল্লাহর অশেষ মেহেরবান যে ওইভাবে আমাদেরকে আক্রমণ করে নাই। অত্যাধুনিক দেশে যে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেভাবে সুন্দর তারা হাতটা ধুয়ে খায়, কাটা চামচে, আমাদের তার কিছুই নেই, কেউ হাতই ধোয় না, হাতটা মশা দিয়ে খাওয়া শুরু করে দিল। তো সেইখানে কিন্তু আমাদের ওই যে ভ্যাকসিন আসবে এটা প্রতিরোধের জন্য, কিন্তু এইটা একমাত্র প্রতিকার না, এইটা সম্পূর্ণ নির্ভর করতেছে আমাদের সরকারের আর কিছু করার নাই। তারা কি করবে, মানুষকে সতর্ক করবে এবং হাসপাতালগুলোকে বলবে যে যারা আক্রান্ত হবে তাকে চিকিৎসা দিতে। এদের চিকিৎসাতে সম্বন্ধ কিছু ঔষধ আর আমাদের অক্সিজেন, আর প্রচুর সংখ্যক লোক যদি হাসপাতালে যায়, অক্সিজেনের অবশ্যই অসুবিধা হবে, কারণ অক্সিজেন ওই ধরনের অক্সিজেনের সুযোগ সুবিধা অত সংখ্যক সব হাসপাতালে নেই। সেই জন্য আমরা বলবো যে সবাই যেন সতর্ক থাকে এবং ঘরের মধ্যে থাকে, এইটা হলো আসল মেডিসিনটা, এবং এইটা একসময় কেটে যাবে ইনশাল্লাহ। আল্লাহ এখান থেকে মানুষকে একটা সতর্ক বার্তা দিল যে আমি সব থেকে বেশি শক্তিশালী, তোমরা যতই করো, সারা বিশ্বকে যুদ্ধ ঘোষণা করতে পারে আমেরিকা, কিন্তু তুমি তোমার নিজের দেশের একটা মানুষকে বাঁচাতে পারলে না, কারণ শক্তি আমার হাতে। সিরিয়া যে তুমি বোমা মেরে ক্ষত বিক্ষত করেছে, তুমি যে সেই ইরাকে যেভাবে মানুষকে মেরেছ, কিন্তু এখানে কিন্তু কিছু তুমি নিজের দেশের মানুষকে তুমি রক্ষা করতে পারছো না। আমি কোনো অ্যাটম বোম মারবে না, কেউ যুদ্ধ করতেও যাবে না, বিনা যুদ্ধে বিনা কারণে তুমি মরবা, তুমি কিছু করতে পারবে না, একটা ভ্যাকসিন বানিয়ে দিতে পারো না আজ পর্যন্ত, এটা আল্লাহ বুঝিয়ে দিছে। এখান থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদের সবার প্রতি সবার সহমর্মিতা প্রকাশ করতে হবে, আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত রাখতে হবে, এবং সবচেয়ে বড় কথা যে মানুষের প্রতি মানুষের দরদ ভালোবাসা বাড়িয়ে দিতে হবে। হানাহানি মারামারি এইগুলো বিশ্ব থেকে চলে যাবে। ভালো থাকবো, আশা করি অচির ভালো যাবে। মানে যে কারণগুলো কোভিডকে বিস্তৃত করতে সহায়তা করে, তার মধ্যে মিস্টার আবুল হাসান চৌধুরী রাইটলি পয়েন্ট আউট করেছেন যে এই কারণগুলো যেগুলো কোভিড পছন্দ করে। এরই মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু স্থানীয় সরকারের নির্বাচন সামনে, ইতিমধ্যেই অনেক উপনির্বাচন জাতীয় সংসদেরও হয়েছে এই কোভিডের মধ্যে, কিন্তু সামনে যখন সবাই আশঙ্কা করছেন যে পরিস্থিতি খারাপ হবে, সেরকম সময়টা তো বেশ কিছু পৌরসভার নির্বাচন সামনে অনুষ্ঠিত হবে, এরকমটাই নির্বাচন কমিশনের প্রস্তুতি বা ইচ্ছে। নির্বাচন সিজন খালি একটা না, মানে আমি বুঝতে চাচ্ছি যে জি দরকার আছে কি এই ধরনের নির্বাচন, হোয়াট ডু ইউ থিংক? না না না, আমি বলতেছি কি হচ্ছে দেখেন, এখন পৌরসভার নির্বাচন, আমাদের গণতন্ত্র এত শক্তিশালী, সেই কারণে তো দরকার। তা এখন এই গণতন্ত্রের এই যে আপনি একটু আগে বললেন যে শক্তিশালী রাখার জন্য তো নির্বাচনের কোনো বিকল্প নাই। তাতে মানুষকে মনকে বাঁচলো, একটা কমিটি হচ্ছে 2-3 হাজার 5,000 লোক এটা নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা, মিটিং মিছিল করতেছে, মিষ্টি খাওয়াকি করতেছে, কারো মার্কস আছে? কোথায় কোভিড পালাই যায় এদের ভয়ের চোটে, স্লোগানের চোটে স্লোগান, কোথায় কোভিড? একজনকে তো দেখলাম না, রাস্তা ভর্তি স্লোগান। কমিটি কইটা যদি আমাকে কিছু বানায়, আমি 5,000 লোক নিয়ে এটা শোডাউন করবো, ওইখানে কোভিড আসে না। কোভিড আসে হলো ঘরের মধ্যে ভদ্রলোক যারা চুপচাপ বসে থাকে তাদেরকে, বাইরে এই সমস্ত লাফালাফি ফালাফালি করলে দাঁড়িয়ে কোভিড যায় না। আরেকটি কথা কি সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই যে নির্বাচনগুলো আপনি যেটা বলছেন, এই নির্বাচন কিন্তু মার্চের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অধিকাংশ হয়ে যাবে। এই পৌর নির্বাচন না, ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসছে। এখন থেকে গ্রামে কিন্তু এইগুলো নিয়ে বাড়ি বাড়ি হাটে বাজারে চায়ের আসর বসে গেছে, কে কে নমিনেশন পাবে, কে কতজনকে কোন গ্রামে ডাক দিয়ে চা খাবে, কোন গ্রামে কোন বিয়ে ব্যাকেটে বিয়ে কত লোক হয় আপনি জানেন? কারো কোনো মার্কস নাই, মার্কস থাকলে খাবে কিভাবে? যাই এই সবাই বসে গেল। আমার প্রশ্ন মিশা কাজী ফিরোজ রশিদ, মানে নির্বাচন বলি আর রাজনীতি বলি, এখানে তো একটা চরম ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। গোটা বিষয়টাই এক পেশে, এক পক্ষ তো আসলে প্র্যাকটিক্যালি কোনো ফলাফলই তাদের কোনো অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে, মানে মনে হয় না, আপনার কাছেও মনে হবে না, কোনো কারণ নেই। সেক্ষেত্রে দরকারটা কি আমি বলতে চাচ্ছি, এরকম ইলেকশন সময় তো কেউ মানবে না। জি, ইলেকশনকে আপনি বন্ধ করতে পারবেন না, এবং গণতন্ত্র চর্চা রক্ষা করার জন্য ইলেকশন করতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর ইলেকশন করতে গেলে কিছু ঝুঁকি নিতেই হবে, এই কি করার তো কিছু নেই।
মিস্টার আবুল হাসান চৌধুরী, যেটা আলোচনা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল যে অবশ্যই একটা ভীতি তো থাকেই যে নির্বাচনে এত লোকের সমাগম হবে, কিন্তু কোন সময় আমাদের দেশের লোক তাদের সামনে যে সমস্যা সেইটা আলোচনা বাইরে রাখে না, এবং নির্বাচনের ভিতরেও আল্লাহ না করুক, খোদা না করুক, যদি কোভিড সিচুয়েশন খারাপের দিকে যায় সেটা অবশ্যই আলোচনায় আসবে, এবং সেই পরিপ্রেক্ষিতে তখন কর্তৃপক্ষ সেই চিন্তা ভাবনা করবেন, পদক্ষেপ নেবেন। কিন্তু তার থেকে বড় কথা যে কোভিড এবং কোভিড পরবর্তীতে এবং কোভিড চলাকালীন সময় আমাদের কি করা না করা সেটা নিয়েও তো, কেন এটা তো একেবারে তৃণমূল পর্যায়ের নির্বাচন, পৌর নির্বাচন, সে তাদের কাছেও তো জনগণের একটা প্রত্যাশা, তারা দাবি রাখতে পারবেন, তারা কথা বলতে পারবেন। কারণ আমাদের মনে রাখতে হবে সেটা লাইফ এবং লাইভলিহুড, মানুষের জীবন অবশ্যই এবং তার সাথে জীবিকা, এই দুইটারই তো, কোনটার ব্যালেন্সিং, এবং সেইটার ব্যাপারে যে আলাপ আলোচনা সেটাও নির্বাচনে আসতে পারে। কিন্তু যে ঢালাও ভাবে আমরা নির্বাচন, যেটা ফিরোজ ভাই দীর্ঘ অভিজ্ঞতায় উনি বললেন যে একটা কমিটি নিয়ে হাজার হাজার লোক নিয়ে প্রসেশন করা, এইসব ব্যাপারে বোধহয় একটু খুব জোরালো এবং শক্ত ভাবে যতখানি সম্ভব, খুব সম্ভব হবে না, যতখানি সম্ভব ততখানি বোধহয় আমার মনে হয় একটা জোরালো নির্বাচন কমিশনের এই ব্যাপারে দৃষ্টান্তমূলক কিছু আপনার বাধা নিষেধ করে দেওয়া উচিত। আর যে কথা আপনি বললেন যে ওইরকম একটা প্রতিদ্বন্দ্বী আর একটা বিকল্প শক্তি এখন নাই, কেন নাই সে ব্যাখ্যা তারা দিবেন, সেটা দিবার দায়িত্ব আমার নয়, দিবার আমার যোগ্যতাও নাই। তো সেই ক্ষেত্রে এটা আরো একটু সুবিধা হতে পারে যে নির্বাচন কমিশন যদি একটু শক্তিশালী ভাবে বলেন যে এই আচরণ বিধিগুলো মেনে চলতে হবে ফর হেলথ রিজনস। যে আমরা একটু শেষের দিকে চলে এসেছি, মিস্টার আবুল হাসান চৌধুরী, পুরো আলোচনা মিলিয়ে যদি আপনি আপনার কনক্লুডিং রিমার্কস আমাদেরকে বলেন বা কিছু যোগ করতে চান কিনা আলোচনায়, 2 মিনিট সময় আপনার জন্য। প্রথমত কোভিড এর কারণে আজকে থেকে নিয়ে আমি মনে করি জানুয়ারির শেষ পর্যন্ত, মানে শীতের মৌসুমের শেষ পর্যন্ত আমাদের একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাবে। তবে আমি ইনশাআল্লাহ আশা করি যে মার্চ মাসে যখন এটা শুরু হয়, যখন আমরা একেবারে আতঙ্কের ভিতরে ছিলাম, সেটা অতিক্রম করে এসেছি, ওইরকম একটা ভয়াবহ অমানিসার মধ্যে আমরা আবার নিক্ষেপ করে যাব বলে আমি আশা করি না। কিন্তু একই সাথে আমাদের এটা তো হচ্ছে আপনার এই কোভিড সংক্রান্ত ব্যাপার, দেশের রাজনীতি, দেশের আপনার অনেক গঠনমূলক কার্যক্রম এর মধ্যে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নতুন অ্যাডমিনিস্ট্রেশন যখন সেটিং করবেন, তারা যখন পদক্ষেপ নেবে, তারা কোন দিকে যাচ্ছেন, এবং আমাদের এই ভূ আঞ্চলিক যে সহযোগিতার প্রয়োজন, এখন আমাদের প্রয়োজন রয়েছে পানির কথাই, যে আমরা একটা খুব, আমি মনে করি খুব একটা ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, যে চীনের সাহায্য নিয়ে আমরা এখানে আমাদের একটা ড্যাম করব, যাতে করে এই বারবার করে পানির যে সমস্যাটা আমাদের হয়, তার সাথে একটু আগে আমি বলেছি সীমান্তে আমাদের যে অবস্থা, যেটা জিরো টলারেন্সের কথা আমরা বারবার বলি, এরকম এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটার দিকেও আমাদের নজর দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, যেটা আবারও ফিরে আসি, যে গঠনমূলক আলোচনার ভিতরে সচেতন, এই যে আজকের এই আলোচনা, আমি নিশ্চিত যে অন্তত 10-15 জন লোক হোক, 100 জন লোক হোক, আমাদের আলোচনা থেকে তো কিছুটা তারা উদ্বুদ্ধ হবেন যে মাস্ক ব্যবহার করা কোভিড এর ব্যাপারে। এটা এখন একটা লোক যখন কোভিড আক্রান্ত হন, তিনি নিজে আক্রান্ত হচ্ছেন না, তিনি পার্শ্ববর্তী সবাইকে আক্রান্ত করছেন, তার পরিবারকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন করে দিচ্ছেন, তার সাথে যার সামাজিক ভাবে দেখা সাক্ষাৎ হচ্ছে তাদেরকে ফেলে দিচ্ছেন। তা আশা করবো যে আলোচনার ভিতর সচেতনতা বাড়বে। এখানে আপনারও জিল্লুর ভাই এবং এই গণমাধ্যমের একটা বিরাট ভূমিকা আছে। প্রত্যেক আন্দোলনে, প্রত্যেক ইতিবাচক কর্মকাণ্ডে তারা কিন্তু একটা বিরাট ভূমিকা রেখেছেন। আশা করবো যে আপনারাও রাখবেন, আপনাদের নানা আলোচনায় দৃঢ়ভাবে এটা আপনারা ব্যক্ত করবেন। মিস্টার কাজী ফিরোজ রশিদ, ফাইনাল রিমার্কস। দিল্লু ভাই একটু আগে বলছেন যে এই লীগের থেকে আমরা কোনো শিক্ষা নিছি কিনা। দেখেন, পৃথিবীর সব থেকে বেশি মানুষ কোভিডে মারা গেছে আমেরিকায়, তো সেইখানে কিন্তু ট্রাম্প নিজেও আক্রান্ত হয়েছিলেন, বর্তমানে তার ছেলে আক্রান্ত। এর মধ্যে কিন্তু তারা ইলেকশনে পিছায় নাই এবং দিন রাত পরিশ্রম করেছেন। তাই সেইখানে এত রিস্কের মধ্যে তাদের নির্বাচন করতে পারবে কেন? গণতন্ত্র রক্ষা করার জন্য। তাই যেখানে আমাদের গণতন্ত্র ভিত অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং লোকাল গভর্নমেন্টের নির্বাচন হচ্ছে রুট লেভেলে সব থেকে বেশি প্রথম সোপান হচ্ছে গণতন্ত্র, এখান থেকে শুরু হয়। অতএব সেই নির্বাচনগুলো করতে যে ধরনের এখানে আনন্দ উৎসব চলে, সেইখানে কোভিডের কথা বলেই রাখে না।
এইটা যে আছে, আমি গ্রামে সতর্ক করলাম যে ওইটা আপনারা চিন্তা করেন, শহরে আমাদের গ্রামে এগুলো ঢুকতে পারবে না। আগে ইলেকশন করলেই আমাদের ইলেকশনের সাথে তাদের যার যার সম্মান জড়িত, অর্থাৎ সেটা ইলেকশন থেকে আপনি ফিরে নিতে পারবেন না, ইলেকশন হবেই। আর আমরা যে কথা বারবার বলতে চাচ্ছি যে মানুষ যদি সবাই সতর্ক হয়, ঠিক মতন মাস্কটা পরে এবং হাতটা ধোয় এবং একটু ডিস্টেন্স বজায় রাখে, বিনা কারণে ঘোরাঘুরি না করে, ফ্রি চা খাওয়ার জন্য হাটে বাজার যে এই যে বিকাল হইলে এটা বিশাল ভিড়, এখন থেকেই শুরু হয়েছে যে কতজন কাউকে ইনভাইট হবে, মেম্বারশিপ কেনা হবে, লোক দাঁড় করাইতেছে আর চা চলতেছে, একজনের মাস্ক নাই। এইখানে এটা ভয়াবহ কাণ্ড। সেইখানে সরকার, নির্বাচন কমিশন কতটুকু সতর্ক, তারা নিজেরও তো ভীত। কোভিড তো কোনো বড় ছোট দেখে না, ধর্ম দেখে না, জাত দেখে না, কি কত শক্তিশালী তা দেখে না, যারা যেখানে পায় তাকে আক্রমণ করতেছে। অর্থাৎ সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশন কি সতর্ক করবে? পুলিশই পারতেছে না, ম্যাজিস্ট্রেট পারতেছে না, আর নির্বাচন কমিশন তো থেকে কিছু কথা বলবেন, তাদের এই সতর্কবাণী কেউ শুনবে না। অতএব আমাদের দরকার রাজনৈতিক সদিচ্ছা, সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা যদি মনে করে তাদের কর্মীদের একটু শান্ত করবেন, পদ একটা পাইলেই চলে যায় দৌড়িয়া, তাই এই স্লোগান সব এক হইলো, চললো মিছিল, চললো সব দলেরই। এটি কি ধরনের অবস্থা? কিছু হইলেই এটা দৌড়দৌড়ি বেঁচে গেল কি আমি এক পদ পেছে আসো, অথবা নেতার বাড়ির সামনে যে বিশাল মিছিল, আপনি এগিয়ে চলেন, আমরা আপনার সাথে। তো এই যে জিনিসগুলো, এগুলো তো কেউ বন্ধ করতে পারলো না। কিন্তু এটা মনে করে যে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের চর্চা যদি রাখেন তাহলে কিছুটা ঝুঁকি কোভিডের থাকবেই। হয়তো কিছুই হবে না, তারা মনে করতেছে হবে না, কারণ তাদের হয়ও না এই পর্যন্ত। এটা পরীক্ষিত, তাদের জিজ্ঞেস করছি, তারা বলছে আমরা তো পরীক্ষিত, আমরা তো প্রথম দিন থেকে রাজপথে আছি, আমাদের তো কিছু হয় নাই। অতএব সেইখানে একটা বাড়তি সুবিধাও আছে আমাদের সামনে কি হয় দেখার জন্য। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মিস্টার আবুল হাসান চৌধুরী এবং মিস্টার কাজী ফিরোজ রশিদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক দুজন রাজনীতিক কথা বলছিলেন এবং দুজনেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ধারণ করেন, কেননা দুজনেই সেই সময় থেকে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে ছিলেন, মুক্তিযুদ্ধে ছিলেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। মিস্টার কাজী ফিরোজ রশিদ তো যুদ্ধই করেছেন অস্ত্র হাতে। সো তারা যখন বাংলাদেশে গণতন্ত্রের অবস্থা নিয়ে সন্তুষ্ট, তারা যখন দেশের স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন যাই বলি না কেন, প্রতিষ্ঠানগুলো নিয়ে এক ধরনের সন্তুষ্টি আছে এবং বলছেন যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, এত তাড়াহুড়ো করবার কিছু নেই বা হতাশ হবার কিছু নেই। এবং সামনে যখন একটা উজ্জ্বল সম্ভাবনা দেখেন এবং এই যে স্টেট অফ ডেমোক্রেসি কিংবা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যখন আশাবাদ ব্যক্ত করেন, তখন আমাদের আসলে সেখানটাতে বলবার কিছু থাকে না। কোভিড পরিস্থিতিও মনে করেন যে বাংলাদেশের মানুষের মধ্যকার যে অন্তর্নিহিত শক্তি, সেই শক্তি এখন পর্যন্ত বাংলাদেশকে পৃথিবীর অনেক উন্নত দেশ থেকে অনেক বেশি রক্ষা করেছে, অনেক বেশি এগিয়ে রেখেছে। যদিও মানুষের মধ্যে এক ধরনের নিয়ম না মানার, আইন না মানার প্রবৃত্তি আছে, কিন্তু তার মধ্যেও আমাদের ভেতরকার শক্তি এবং হয়তো তাদের ভাষায় সৃষ্টিকর্তারও এই জায়গায় অনেক আশীর্বাদ কাজ করেছে। সব মিলিয়ে তবে দুজনই একমত যে এই শীতটা কোনোভাবে যদি আমরা পার করতে পারি, ভ্যাকসিন নিয়ে এত আলোচনার কিছু নেই, সরকার যা করছে পদক্ষেপগুলো দুজনই সন্তুষ্ট। যেটা দরকার সেটা হচ্ছে যে শীতটাকে পার করা। শীতটাকে পার করবার জন্য যেটি দরকার, জনসমাগমকে এড়িয়ে চলা, মাস্কটাকে ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, বিশেষ করে হাত ধোয়া, এবং অবশ্যই গণতন্ত্রকে গণতন্ত্রের পথে চলতে দিতে হবে ওনাদের ভাষায়। সেখানটাতে এই কোভিডের কারণে যে নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্রকে উদাহরণ হিসেবে টেনে এনেছেন মিস্টার কাজী ফিরোজ রশিদের আলোচনায়, যে এই প্রক্রিয়াটা যেটা যেভাবে আছে সেটাকে চলতে দিতে হবে। দর্শক, আমরা আশায় থাকলাম যে আমাদের গণতন্ত্র শক্তিশালী হোক, সুদৃঢ় হোক। গণতন্ত্র যত দুর্বলই হোক না কেন, গণতন্ত্রের বাইরের শক্তি, জনগণের আকাঙ্ক্ষার বাইরের শক্তি সেখানটাতে যেন প্রবেশ না করে, কোনো অশুভ শক্তি, অপশক্তি। এবং একই সঙ্গে গোটা বিশ্ব কোভিড মুক্ত হোক, বাংলাদেশও অবশ্যই। এবং আমরা যেন কোভিডের সঙ্গে লড়াই করবার জন্য আপাতত সেটি হচ্ছে ছোট্ট একটা কাপড় আমরা আমাদের দিয়ে নাক মুখটাকে ঢেকে রাখি, অর্থাৎ মাস্ক ব্যবহার করি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।